অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীননগর থানাধীন ভিটি বিশারা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন। তার বাবা মধু শাহ সাহেব বিগত ৩০-৯-২০১৮ খ্রিস্টাব্দ তারিখে মৃত্যুবরণ করেন এবং তিনি একজন সুফি সাধক ব্যক্তি হওয়ায় তিনি মারা যাওয়ার পর তার কবরকে মাজারে রূপান্তর করার কথা বলেন এবং সেটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার ছোট ছেলে বিল্লাল হোসেনকে দিয়ে যান। সেই দায়িত্ব পাওয়ার পর তার বাবার মাজার বিগত ২০১৮, ১৯, ২০ এই ৩ বছর তার তত্ত্বাবধানে রাখেন এবং তার অধীনেই সবাইকে নিয়ে সব ধরনের আচার অনুষ্ঠান এবং ওরস উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হতো। কিন্তু মধু শাহের মৃত্যুর পর তার বড় ছেলে দুলাল ও গ্রামের কিছু লোক আলমগীর সহ আরও কয়েকজন মিলে বিল্লালের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে। ফলে ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে লাস্টবারের মতো বিল্লাল হোসেনের অধীনে ওরস অনুষ্ঠিত হয়, অর্থাৎ বিগত বাংলা ফাল্গুন মাসের ১, ২ ও ৩ তারিখ ওরস উদ্যাপন করার পর থেকে তাদের দুই ভাইয়ের মধ্যেকার জটিলতা প্রকাশ্যে আসে, যার কারণে দুলাল মিয়ার নেপথ্যে থেকে আলমগীর সহ এলাকার চিহ্নিত কিছু দুষ্কৃত ব্যক্তির মাধ্যমে বিল্লাল মিয়ার সাথে ষড়যন্ত্র করে আসছে দীর্ঘদিন ধরে। তার প্রেক্ষিতে বিল্লাল মিয়ার ওপর যখন সবাই ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তিনি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু পরবর্তীতে বিল্লাল মিয়ার কাছ থেকে মাজারের চাবি ছিনিয়ে নেয় দুলাল মিয়া, আলমগীর সরকার ও শাহ আলম গং এবং তাকে বিভিন্ন হুমকি-ধামকিও দেওয়া হয়। কোনো অবস্থাতেই সে যেন মাজারে না যায় এবং ওই বিকে উদ্দেশ্য করে যদি সেই রাস্তায় বের হয়, ওই রাস্তাতেই তাকে আক্রমণ করা হবে বলে হুমকি প্রদান করেন। আর সে যাতে পরবর্তীতে সেখানে বেরিয়ে যেতে না পারে তার জন্যেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার পরে বিল্লাল হোসেনের স্ত্রী এবং তার ১৩-১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে বিভিন্ন রকমের প্রোপাগ্যান্ডা ছড়াতে থাকে। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, মধু স্যার ছোট ছেলে। আমার পিতা একজন অলি মানুষ। জীবিত থাকাকালীন জাগার জন্য এবং সম্পত্তির লোভে অনেক অন্যায় অত্যাচার করেছে। আমার পিতা মৃত্যুর পর আমার উপর অমানবিক অত্যাচার করেছে এবং আমার ওয়াইফের উপর আপত্তিকর কথাবার্তা চলছে এবং এলাকার মাঝে গুজব ছড়াচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে যে তাদেরকে যে কোনোভাবেই হোক, তারা যেহেতু নদীর পাশাপাশি বসবাস করে তাই যে কোনো সময় রাতের বেলা নৌকা দিয়ে এসে মা ও মেয়েকে তুলে নিয়ে যাবে এবং পার্শ্ববর্তী দড়িকান্দি গ্রামে ছোট্টু মিয়া নামের একজন মা মেয়ে দুজনকে নিয়ে এমন কোনো মানহানিকর কথা নেই যে সে বলেনি। এই পরিস্থিতিতে বিল্লাল হোসেন তার বউকে নিয়ে বিগত ১-১০-২০২১ খ্রিস্টাব্দ তারিখে থানায় গিয়ে একটি জিডি করেন। থানায় জিডি করার পর সেই জিডির তদন্ত করেন এসআই মঈনুদ্দিন। পরবর্তীতে দেখায় জিডি করার কথা শুনে তারা বিল্লাল হোসেন এবং তার পরিবারের প্রতি আরও বেশি ক্ষিপ্ত হয়ে জবাব চাইতে থাকে যে কেন বিল্লাল থানায় গেল এবং তাদের বিরুদ্ধে কেন থানায় অভিযোগ করল। পরবর্তীতে বিল্লাল যখন তাদের হুমকি-ধামকি উপেক্ষা করে পুনরায় মাজারে যায়, তখন আলমগীর হোসেন তাকে মারার জন্য তেড়ে আসে এবং তাকে কোনো কিছু স্পর্শ করতে দেয় না। এমতাবস্থায় তখন বিল্লাল সরাসরি কোর্টে গিয়ে একটা মামলা করেন। মামলার নম্বর হচ্ছে ২৩২/২৫। সেই মামলার তদন্তের জন্য কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলে নবীননগর থানার এসআই মঈনুদ্দিন উক্ত মামলাটি তদন্তের জন্য নিয়োগপ্রাপ্ত হন। পরে এসআই মঈনুদ্দিন মামলাটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করার মাধ্যমে কোর্টে তার তদন্ত রিপোর্ট দাখিল করেন। সে তার তদন্ত রিপোর্টে স্পষ্ট উল্লেখ করেন যে দ্বিতীয় পক্ষ অর্থাৎ দুলাল মিয়া ও আলমগীর হোসেন এবং তাদের সাঙ্গপাঙ্গরা মধু শাহের মাজারসহ মাজারের সম্পত্তি জোরপূর্বক দখল এবং সেখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা বিদ্যমান মর্মে রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে কোর্ট মামলায় উল্লেখিত মাজারের জমি সংক্রান্ত তদন্তের জন্য ভূমি কমিশনারকে নির্দেশ দিলে ভূমি কমিশনার তার তদন্ত রিপোর্টে উল্লেখ করেন যে
মাজার নাকি পুরো ৩৪% মধ্যে অবস্থিত, কিন্তু সরজমিনে দেখা যায় যে ২৫.৫০% জমির মধ্যে মাজার অবস্থিত এবং বাকি ৮.৫০% জমি এওয়াজ বদল দলিলের মাধ্যমে দুলাল মিয়া তার চাচা সেতু মিয়ার কাছে ১৯৯১ সালে গোপনে দলিল করে দিয়েছে। এবং যেহেতু মধু শাহ ২০১৮ মারা যাওয়ার পর মাজার করা হয়েছে, কিন্তু কেন ভূমি কমিশনার তার তদন্ত রিপোর্টে মাজার পুরো ৩৪% জায়গার মধ্যে অবস্থিত বলে উল্লেখ করেন, তার উত্তর এখনও অজানা। পরবর্তীতে কোর্ট তখন তাদেরকে এই রায় প্রদান করেন যে সহকারী কমিশনারের প্রতিবেদন দৃষ্টে নালিশা ভূমিতে জনৈক মধু শাহের মাজার শরীফ অবস্থিত থাকায় উভয় পক্ষকে স্ব জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্য বলা হল। এক পক্ষ অপর পক্ষকে টেম্পারিং করা থেকে বিরত থাকার জন্য বলা হল। মাজার শরীফ ধর্মীয় সংবেদনশীল বা স্পর্শকাতর স্থান হওয়ায় মাজার শরীফের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল পক্ষকে ধর্মীয় রীতিনীতি অনুসরণপূর্বক শান্তিপূর্ণভাবে অবস্থান করার আদেশ দেওয়া হল এবং গত ১৬/১/২০২৫ তারিখে নবীনগর থানার ওসি মাজার পরিচালনায় নতুন কমিটি সকলের সম্মতিতে গঠন করে দিলেও দুলাল আলমগীর গং তাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায় আসছে। তাছাড়া আদালতের এরূপ আদেশকে উপেক্ষা করে মামলার বাদী আসমা বেগমের ওপর তারা পুনরায় গত ৮/১১/২৫ খ্রিস্টাব্দ তারিখে নির্যাতন চালায়। ৮ তারিখে সকাল থেকে ওইখানে বসে রয়েছি, কিন্তু খেরা কেউ যায় না। দুপুর গড়াইয়া যখন বিকাল হয়েছে তখন ওনাদেরকে ফোন দেওয়া হয়েছে। ওসি সাহেব বলছে যে ওনাদেরকে ফোন দেন, কেন আসে না। ফোন দিছে পরে কয় যে আমরা যাইতে হইব না, আমাদের নেতা কথা বলবে। ওনাদের নেতা নাকি ওসির সাথে কথা বলবে, ওনারা যাইবে না। তখন ওসি সাহেব বলছে যে তাইলে আপনারা জানাই দেন আলমগীরে যে অনুষ্ঠান যেন কালকে না হয়, বন্ধ রাখুক। তো ওনারা মেসেজ দিয়ে বইলা দিছে। বইলা দেওয়ার পরে এরা যেভাবে সাজানোর লোক সাজায় রাখছে, তো আমরা জানি না। আমার ননদে বলতেছে যে আসরের উক্ত হয়ে গেছে, তাইলে আমরা আইন জায়গা, তো কালকে তো অনুষ্ঠান আমরা আইতামই না। এর অবস্থায় কি না কি হয়, তো আজকে যাওয়ার সময় মাজার হইয়া যায়। পরে গেছি, যাওয়ার পরে আমার স্বামী ওইখানে সারাক্ষণই বাপার মাজারে শুয়া টুয়া থাকে। উনি শুয়া রয়েছে, উনি বলতে পারেন না আমরা যে গেছি, উনি শুয়েই রয়েছে। পরে আমরা যাওয়ার পরে বলছি যে আপনারা তো কইছে ডেকোরেটরের হেরারে বলছি যে কাজ বন্ধ রাখেন। তো কয় না তোর কথায় কি আমরা কাজ হয়েছি যে আমরা কাজ বন্ধ রাখবো। তো আমি কইছি এভাবে কথা কোন করে, আপনার সাথে আমার কোনো শত্রুতা না। তো কয় করছে আলমগীরের কথায় কাজ করবো, আইসি হের কথায় কাজ বন্ধ করবো। আমি আলমগীর ফোন দিয়া স্যারে বলছে। পরে আলমগীর না কার সাথে হেরা কথা বলছে, কয় ঠিক আছে কাজ বন্ধ থাকবো। তো হেরা যে এখানে একটা মানে অন্যরকম পরিবেশ তৈরি করছে, আমি এটা ভাবি নাই। তো আমরা মাজারের উপরে, মানে মাজার নিচের থেকে উপরে অনেকগুলো সিঁড়ি বাইয়া উপরে যাওয়া লাগে। তো ওই উপরে থেকে হেরার সাথে আমি কথা বলছি। আর ওইখানে হেরা এমনভাবে, মানে কোনো শত্রুতা নাই, কারোর সাথে আমার ঝগড়া নাই। একজন আছে গ্রামের মুরগির দোকানের লোক, একজন তরকারির দোকানের লোক, আরেকজন এমনি পাগল সিস্টেমের। হেরা এক একজন এক একবার আইসা মানে গালমন্দ যা পারতাছে আমারে করতেছে। তো আমি কইছি আপনারা সাথে আমার কোনো শত্রুতা নাই, গ্রামে আমার কোনো শত্রুতা নাই। যদি কথা বলার দরকার পড়ে আলমগীর দুলাল তারার সাথে কথা হইব, আপনারা আমার সাথে এমন করতেছেন কেরে। কিন্তু হেরা মানে আচমকা কি ধরনের যে করছে। আমি যে মহিলা মানুষ, কয় যে তোরে এখন এনতে এই নিয়ে গেলে তোর কোনো বাপ আছে যে এখানে দাঁড়া আইয়া তোরে বাঁচাইব। তো আমি ওইখানে মানে এই ধরনের তর্ক বিতর্কের মধ্যে আমার স্বামী শোয়ার থেকে উঠছে, উঠতে কইতাছে তোরা মহিলার লগে তর্ক করস করে, তোরা এমন করতাছত করে। তখন পারবেশ ডেকোরেটরের মালিক, হ্যারে কে বা কারা ফোন দিছে নাকি কিভাবে হ্যাঁ আসতে জানি না, হ্যাঁ উপস্থিত ছিল না। হ্যাঁ দৌড়াইয়া সেই মাজারের উপরে উঠতে গিয়ে আমার স্বামীরে ঘুষি মারছে। পরে আমার স্বামীও হ্যাঁ একটা দিছে, দেওয়ার পরে হ্যাঁ 4-5 জনে মিললে আমার স্বামীরে ঘুষিয়া গঞ্জি টঞ্জি করে লাইছে। করার পরে পারবেশ আমার কাছে আমার পায়ে পা দিয়া আমার মুখে এইভাবে দিয়া কয় যে তোর স্বামীর ফায়ের থেকে মাথা পর্যন্ত বাইরে কাটতে যদি ফালাই দেই তোর কোন বাপ আছে কই চাইতো। তখন আমি থানায় আজাদ সাহেবের সাথে ফোনে বলতাছি, স্যার দেখেন আমরা সাথে কি করতেছে। ওনাদের সাথে আমি ফোনে কথা বলতাছি। এরপরও মাসুক আর পারভেজ কইতাছে যে এই তুই থানার দেখাস করে, থানার তোর কোন বাপ আছে, থানা আমরা রাতের মোড়ের ভিতরে রাখি। তো এই কথা বলছে পরে আমি ওইখান থেকে গেছি গা।
গেছি না, মানে পারভেজ কইতেছে যে তোর জামাইয়ে এই মাজারের থেকে বাইরে হইতে পারতো না, তোরাও বাইরে হইতে পারতি না, এর বাইরে কি তোর আর জায়গা আছে? আমি কইছি না। কয় তাইলে এর বাইরে বার হইছে আজকা তোর আর একটা কইরা ইসারমু। পরে ওই গ্রামের আমরা এক মামা হয় রবিউল আর উত্তরপাড়ার নুর ইসলাম, ওরা দুইজন উপরে গেছে, যে বলতেছে যে মা গো কন্ত কি হয়েছে। পরে আমি মূল বিষয়টা ওনাদেরকে বুঝাই বলার পরে তো রবি মামা বলতেছে যে মা আইও তোমরা, আমি মাঠ স্কুলের মাঠ আছে ওইখানে, কইছে যে আইও তোমরা আগে দিয়ে বাইর যাও গা, পরিবেশ অন্যরকম। পরে আমার ননদ আমরা গেছি গা, যে আর ভাই আমার স্বামীরে যে মারছে, তো আমার নন্দে কইতাছে ইলার এনে থুইয়া যাওয়া যাইতো না, তাহলে হারা আবার মারবো। তো আমরা ওই মাজারের থেকে মাঠ পাড়িয়া একটা খুশিদ মিয়ার দোকান আছে ওইখানে গিয়া দাঁড়াই, যে আমরা একটা গরু আছিল এনে, যে গরুটা নিয়ে বাড়ির যামুগা। এরপরে ওইখানে শাহ আলমের মানে দ্বিতীয় বউ, প্রথম বউ না দ্বিতীয় বউ, উনি এক সংসার ছাইরা দিয়া পরকিয়া করে শাহ আলমের সাথে আইসা পড়ছে। ওই মহিলা কোনো ঝগড়া নাই, হ্যাঁ সাথে আমার কোনো তর্ক বিতর্কই নাই, হ্যাঁ বাড়ির দিকে থেকে গেছে, গিয়ে ওইখানে আমার চুল ধরে হাত ধরে টান মেরা ইয়াতে ফালাই দেয়, ফালাইয়া কয় যে তাইরা এনো বেডিয়েতে বিডাইলে কোনো দোষ নাই, বেড়াইতে দললে না দোষ, তাইরা আজকে বেডিরই কই নিয়ে বিচাইলাম। ফলে আসমা নাসরিন পুনরায় থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর হচ্ছে ৬২৭/২০২৫, তারিখ ১০/১১/২০২৫। সেই মামলার তদন্তের জন্য কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলে নবীননগর থানার এসআই খন্দকার মোহাম্মদ আজাদুল ইসলাম উক্ত মামলাটি তদন্তের জন্য নিয়োগপ্রাপ্ত হন। পরে এসআই খন্দকার মোহাম্মদ আজাদুল ইসলাম মামলাটি তদন্ত করার মাধ্যমে কোর্টে তার তদন্ত রিপোর্ট দাখিল করেন। সে তার তদন্ত রিপোর্টে স্পষ্ট উল্লেখ করেন যে বাদী ও তার স্বামীর বাধা উপেক্ষা করে বিবাদীগণ বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাদীর স্বামীকে এলোপাথারি মারধর করে আহত করে। বিবাদী আলমগীর হোসেন, পারভেজ, দুলাল মিয়া, হাবিবুর রহমান ছোট্টু মিয়া শক্তির মহড়া দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে এবং বাদীর স্বামীকে মারধর করে আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে শাহ আলম সরকারের দ্বিতীয় স্ত্রী রমিজা খাতুন হতে বাদী আসমা নাসরিন ও তার ননদ হেনা আক্তার সহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। এই মাজার শরীফের জায়গা নিয়ে সবচাইতে বেশি জটিলতা সৃষ্টির মূল কারণ হল দুলাল মিয়া। তার অধীনে আলমগীর হোসেন, শাহ আলম সরকার, মানিক মিয়া এবং হাবিবুর রহমান ছোট্টু মিয়া তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছত্রছায়ার মাধ্যমে এই বিল্লাল হোসেন এবং বিল্লাল হোসেনের পরিবার আজ সামাজিকভাবে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হচ্ছে। এখানে উল্লেখ্য যে আলমগীর সরকারের চাচাতো ভাই বিএনপির রাজনীতিতে জড়িত থাকায় তার প্রভাবেই এখন এই গং মাজারের জায়গা নিয়ে ঝামেলা চালিয়ে আসছে। তাছাড়াও এই গংয়ের বিষয়ে ১১ মে ২০১৫ সালে অপরাধ বিচিত্রায় একাধিক নিউজ প্রকাশ হয়েছিল। এক কথায় তাদের লক্ষ্যই হল যেভাবেই হোক বিল্লালকে মাজার থেকে সরাতে হবে এবং তাদের রাজত্ব কায়েম করতে হবে। এবং এই জায়গাটি নিয়ে সবচাইতে আড়ালে থেকে কলকাঠি নাড়ছে ঈশ্বরবাবু নামের একজন সনাতন ধর্মের ব্যক্তি। এখন মাজারের জায়গার মালিক দাবিদার আলমগীর, শাহ আলম সরকার, মানিক মিয়া এবং ঈশ্বরবাবু। মূলত বর্তমান এই গংরাই মাজারে বিশৃঙ্খলা তৈরির মূল হোতা। সে থানায় তার দালালদের দিয়ে এবং এলাকার কিছু সাঙ্গপাঙ্গদের দিয়ে তাদের বিল্লাল হোসেন এবং তার পরিবারকে কিভাবে তারা ওই এলাকায় বসবাস করে এবং মান সম্মান বজায় রেখে চলাফেরা করে তার দেখবে এই বলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। এই পরিস্থিতিতে প্রশাসনের দ্বারস্থ হয়ে তারা অপেক্ষার প্রহর গুনছে যে এই লাঞ্ছনা বঞ্জনার জীবন থেকে তারা কিভাবে পরিত্রাণ পাবে এই বিষয়ে সকলের কাছে আকুল আবেদন করছে, যাতে করে তারা এই হতাশাজনক পরিস্থিতি থেকে মুক্ত হতে পারে এবং পুনরায় আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই কামনা করছে।